হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ক্লাসও তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ আমরা 50টি প্রশ্নোত্তর আলোচনা করব। তো আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নম্বর 2, আর প্রত্যেক দিন সকাল 7টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। বাছাই করা পরীক্ষায় হুবহু কমনযোগ্য 50টি জিকে প্রশ্নোত্তর। দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি কোন সন্ত্রাসী ঘটনার প্রতিক্রিয়ায় বা প্রতিবাদে অপারেশন সিঁদুর লঞ্চ করা হয়েছিল? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উড়ি আক্রমণ, পুলওয়ামা আক্রমণ, পেহেলগাম আক্রমণ নাকি পাঠানকোট আক্রমণ? তো দেখো এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে? অপশন এ বি সি ডি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখে নেবে যে এই 50টি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, সম্প্রতি অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়েছিল পেহেলগাম আক্রমণের প্রতিবাদে বা প্রতিক্রিয়ায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো এই অপারেশনটি কবে লঞ্চ করা হয়েছিল এই তারিখটিও মনে রাখবে, 7ই মে 2025। পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন। সম্প্রতি বিখ্যাত গায়ক অরিজিৎ সিং তিনি কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? তো দেখো সম্প্রতি অরিজিৎ সিং তিনি কোন পুরস্কারটা পেয়েছেন? ভারতরত্ন 2025, পদ্মশ্রী 2025, পদ্মভূষণ 2025 নাকি পদ্মবিভূষণ 2025? তো দেখো সম্প্রতি অরিজিৎ সিং তিনি পেয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে পদ্মশ্রী 2025। ওকে, তো এই বছর মোট 139 জনকে কিন্তু পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। পদ্ম পুরস্কার 3 প্রকার, কী কী? পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ। ওকে, তো এই 3টে পুরস্কার মিলিয়ে মোট এই বছর 139 জনকে কিন্তু পদ্ম পুরস্কার ঘোষণা করেছে ভারত সরকার। এই ডেটাটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 139 জন তোমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে। তো এরপরে দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস থেকে। শকাব্দের কবে সূচনা হয়? দেখো 78 এডি, 78 বিসিই। ওকে, 178 বিসিই নাকি 178 এডি? তো দেখো এডি এবং বিসিই এগুলো কিন্তু জানতে হবে, নাহলে দেখো দুটোই কিন্তু 78 রয়েছে এবং দুটোই 178 রয়েছে। তো এডি মানে কি? এডি মানে হচ্ছে খ্রিস্টাব্দ, এডি মানে খ্রিস্টাব্দ। আর বিসিই মানে কি? বিসিই মানে খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্ট জন্মের আগে। ওকে, তাহলে শকাব্দের সূচনা কবে ঘটে? শকাব্দের সূচনা ঘটে 78 খ্রিস্টাব্দে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, তো দেখো তোমাদের কিন্তু অপশনে এই টাইপের দিতেই পারে, সুতরাং মনে রাখবে এডি মানে হচ্ছে খ্রিস্টাব্দ আর বিসিই মানে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য, কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। তো দেখো অলরেডি আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 30শে মে থেকে কিন্তু একটি নতুন ব্যাচ শুরু হতে চলেছে। অলরেডি ভর্তি চলছে, তোমরা কিন্তু এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। একদম প্রথম থেকে বেসিক লেভেল থেকে কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে। তোমাদের পুলিশ কনস্টেবল প্রিলি ও মেন্স পরীক্ষার প্রস্তুতি কিন্তু দেওয়া হচ্ছে। সমস্ত বিষয়ের তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস, ভিডিও ক্লাস, পিডিএফ, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু A to Z এই ব্যাচে পেয়ে যাবে। আমি আবারও বলছি, একেবারে কিন্তু বেসিক লেভেল থেকে প্রথম থেকে কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে। তোমরা কিন্তু চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারো, এবং এটা হচ্ছে আমাদের ব্যাচের রুটিন রয়েছে সোম থেকে শনি। তোমরা ভিডিওটিকে পজ করে এই রুটিনটা দেখে নাও, এবং এই রুটিন মাফিক ক্লাস তোমরা যদি মিস করে যাও চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের জন্য কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো অ্যাভেলেবল থাকবে। ওকে, তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা, ওয়ান টাইম পেমেন্ট। ওকে, মাসিক কোনো ফিজ নেই, একেবারে মেন্স পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। তো তোমরা এই নম্বরে একটু যোগাযোগ করে নিও, 9647553612। এটা আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফোন নম্বর। তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কী রয়েছে, নিম্নলিখিত কোন জায়গা থেকে প্রাচীন হোমোসেপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু আবারও বলছি বাছাই করা প্রশ্ন এবং কমনযোগ্য প্রশ্ন তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য। তোমরা প্রত্যেকটা প্রশ্ন চাইলে কিন্তু খাতায় নোট করে নিতে পারো, তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিম্নলিখিত নর্মদা উপত্যকায়, কোথায়? নর্মদা উপত্যকায় প্রাচীন হোমোসেপিয়েন্সের জীবাশ্ম কিন্তু আবিষ্কৃত হয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, বীরবল কার ছদ্মনাম? তোমাদের ছদ্মনাম, চরিত্র স্রষ্টা এগুলো থেকে কিন্তু প্রশ্ন হামেশাই আসে পুলিশ পরীক্ষাতে। তো বীরবল সঠিক উত্তর হয়ে যাবে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। ওকে, তো দেখো যেগুলো গুরুত্বপূর্ণ ছদ্মনাম রয়েছে আমি সেগুলো কিন্তু এখানে নোট আকারে করে রেখেছি,
এগুলো একবার দেখে নাও বা খাতায় নোট করতে পারো। যেমন দেখো আন্নাকালী পাকরাশি, এটি কার ছদ্মনাম? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, নেক্সট দেখো মৌমাছি কার ছদ্মনাম? বিমল ঘোষ। স্বপন বুড়ো হয়ে যাবে অখিল নিয়োগী। বেদুইন হয়ে যাবে দেবেশচন্দ্র রায়, বানভট্ট, নিহার রঞ্জন গুপ্ত। সুমিত্রা দেবী, মহাশ্বেতা দেবী। দাদা ঠাকুর এটা হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ব্যাঙাচি এটা হবে কাজী নজরুল ইসলাম। অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বীরবল প্রমোদ চৌধুরী। টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্র। পরশুরাম এটা হয়ে যাবে রাজশেখর বসু। কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং হুতম পেঁচা কার ছদ্মনাম? কালী প্রসন্ন সিংহ। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক এবং গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন আমি এখানে দিয়ে রেখেছি, পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ। নেক্সট দেখো 6 নম্বর, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায়, বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় জমে যায়? তো দেখো বিশুদ্ধ জল সঠিক উত্তর হবে 32 ডিগ্রি ফারেনহাইটে কিন্তু জমে যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস নেক্সট দেখো ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? মুঘল আমলে বা মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? উর্দু, ফার্সি নাকি তুর্কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল হচ্ছে ফার্সি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো মোগল বংশের প্রতিষ্ঠাতা কে? বাবর, এগুলো পরীক্ষাতে আসে, এবং শ্রেষ্ঠ রাজা হলেন আকবর। নেক্সট দেখো 8 নম্বর, মানবদেহের সবথেকে বৃহত্তম গ্রন্থি কোনটি বা বৃহত্তম অঙ্গ কোনটি? তো দেখো মানবদেহ থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে হামেশাই প্রশ্ন আসে। তো দেখো আমি কিন্তু এখানে তোমাদের মানবদেহ সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরেছি। যেমন দেখো মানবদেহের মোট পেশির সংখ্যা কতগুলো? 639টি। মোট রক্তের পরিমাণ 5.6 লিটার। রক্ত তঞ্চনের সময়কাল 3 থেকে 6 মিনিট। অর্থাৎ মানবদেহ সংক্রান্ত যত টাইপের প্রশ্ন হয় মোটামুটি 15টার মতো প্রশ্ন কিন্তু আমি এখানে তুলে ধরেছি। এগুলো একটু খাতায় নোট করে রাখবে বা রিভিশন করে নেবে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? মানবদেহের সবথেকে বৃহত্তম অঙ্গ কোনটি? তো মানবদেহের সবথেকে বৃহত্তম অঙ্গ হয়ে যাবে ত্বক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো তোমরা যারা সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তোমাদের জন্য কিন্তু আলাদা একটা ব্যাচ করা হয়েছে। কারণ যেহেতু তোমাদের মেন্স পরীক্ষা ডেসক্রিপটিভ পেপার থাকে, তোমরা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছিলে নতুন একটি ব্যাচ করার জন্য। তো দেখো অলরেডি আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে গত 27শে মে থেকে তোমাদের এসআই প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য ডবল স্টার বাহুবলী ব্যাচ শুরু হয়েছে। ওকে, তোমরা যারা এখনও অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো। এই ব্যাচে তোমরা কী কী পাবে? তোমাদের কেপি এবং ডাব্লিউপি এসআই পরীক্ষার জন্য, এসআই প্রিলি পরীক্ষার জন্য জিকে, ম্যাথ, রিজনিং এগুলো প্রত্যেকটির অধ্যায়ভিত্তিক ক্লাস, পাশাপাশি প্রথম থেকেই তোমরা কিন্তু মেন্স পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ পেপারের প্রস্তুতি করতে পারবে। ওকে, অর্থাৎ যে 5টা বিষয় থাকে জিকে, জিএস, গণিত, রিজনিং, ইংরেজি, বাংলা, প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে এবং প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু একদম ডেসক্রিপটিভ ওয়েতে ক্লাস পেয়ে যাবে। তো এই হলো তোমাদের এসআই ব্যাচের রুটিন। এখানেও তোমাদের সোম থেকে শনি কিন্তু ক্লাস চলছে এবং ক্লাস মিস করলে রেকর্ডেড ক্লাস কিন্তু অ্যাভেলেবল থাকবে। তোমরা এগুলো একটু দেখে নিও, যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট দেখো 9 নম্বর, ট্রোপোপজ কি? ট্রোপোপজ হলো টোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল, নাকি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের উপর প্রাকৃতিক আচ্ছাদন, নাকি উপরের দুটি সঠিক, নাকি কোনোটি সঠিক নয়? তো দেখো আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর রয়েছে। তো ট্রোপোপজ হলো টোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। আমাদের বায়ুমণ্ডলে যে টোপোস্ফিয়ার স্তর রয়েছে এবং স্ট্র্যাটোস্ফিয়ার, এই দুটো স্তরের মাঝখানের যে অঞ্চল সেটাকে বলা হয় ট্রোপোপজ। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 10 নম্বর, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? দেখো 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, সৈয়দ আহমেদ খান, নাকি পণ্ডিত মদন মোহন মালব্য? তো দেখো অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এটি প্রতিষ্ঠা করেন কে? এটি প্রতিষ্ঠা করেন হচ্ছে সৈয়দ আহমেদ খান। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি মনে রাখবে যে 1875 সালে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। সালটা কত সাল? 1875। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট, কবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? তো দেখো কবাডি খেলায় প্রতি দলে 7 জন করে খেলোয়াড় থাকে। ওকে,
তো খেলাধুলা থেকেও তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে এবং এই টপিকটাও তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো এই যে বিভিন্ন জনপ্রিয় খেলায় যে খেলোয়াড়ের সংখ্যা এগুলো কিন্তু মনে রাখবে। যেমন দেখো বক্সিং দাবা খেলায় কিন্তু একজন খেলোয়াড়ের দরকার হয়, প্রতি দলে একজন করে খেলোয়াড়। ব্রিজ খেলায় প্রতি দলে 2 জন করে খেলোয়াড় দরকার হয়। বাস্কেটবলে প্রত্যেক দলে 5 জন করে খেলোয়াড় থাকে। ভলিবলে 6 জন করে খেলোয়াড় থাকে। নেটবল ওয়াটার পোলোতে 7 জন করে খেলোয়াড় থাকে। বেসবলে 9 জন করে খেলোয়াড় থাকে। ক্রিকেট ফুটবল হকিতে 11 জন করে খেলোয়াড় থাকে এবং রাগবি ফুটবলে 15 জন করে খেলোয়াড় থাকে। ওকে, নেক্সট দেখো 12, লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকার বা অধ্যক্ষ। ওকে, আর যদি বলা হয় রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন, তো রাজ্যসভায় সভাপতিত্ব করেন হচ্ছে উপরাষ্ট্রপতি। তো দেখো আমাদের ভারতীয় পার্লামেন্টের 2টো কক্ষ, একটা হচ্ছে উচ্চ কক্ষ সেটা হচ্ছে রাজ্যসভা, আর একটা হচ্ছে নিম্ন কক্ষ সেটাকে বলা হয় লোকসভা। ওকে, রাজ্যসভা প্রত্যেকটি সদস্যদের মেয়াদ কত? রাজ্যসভাটা হয়ে যাবে 6 বছর করে, আর লোকসভাটা হয়ে যাবে প্রত্যেকটি সদস্যদের মেয়াদ হচ্ছে 5 বছর করে। তো এগুলো মনে রাখবে, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 13, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনো চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হলো, তাহলে বিমান চালক দেখবে যে কি দেখবে? 4টে অপশনের মধ্যে কোন সঠিক উত্তর হবে? তিনি কি দেখবেন? বোমাটি বক্রপথে চলে ওই স্থানের পেছনে পড়ে, নাকি বোমাটি বক্রপথে চলে ওই স্থানের সামনে পড়বে, নাকি বোমাটি উলম্বভাবে নিচে পড়বে, নাকি বোমাটি কিছু সময় বায়ুতে স্থির থাকবে। মনে করো এটা একটা বিমান সাপোজ, তো বিমান থেকে কি হলো? বোমটা নিচে ছুঁড়ে ফেলা হলো। বিমানটা কিন্তু চলছে, সামনের দিকে বিমানটা চলছে, তাহলে বিমানের যে চালক সে কি দেখবে? সেই বিমানটা তার পেছনের দিকে পড়লো, নাকি সেই বোমাটা তার সামনের দিকে পড়লো, নাকি সরাসরি উলম্বভাবে পড়লো? তো দেখো সঠিক উত্তর হবে, যেহেতু বিমানটা চলছে, চলন্ত বিমান, সেই কারণে কিন্তু বোমাটি বক্রপথে চলে ওই স্থানের সামনের দিকে পড়বে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলা হয়? প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর বলো কী হবে? তরাই, ডুয়ার্স, বাগার নাকি ভাবার? তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? তো দেখো তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে তরাই বলা হয়, তরাই। এবং এই তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 15, রামচরিত মানসের লেখককে? তো দেখো ইতিহাস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে এই টাইপের প্রশ্নগুলো, যে কোন গ্রন্থের লেখককে। তো দেখো রামচরিত মানসের লেখককে? রামচরিত মানসের লেখক হচ্ছে তুলসীদাস। আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে এখানে 2টো গ্রন্থ পরীক্ষাতে আসে, একটা হচ্ছে রামচরিত মানস, একটা হচ্ছে শুধু রামচরিত। যদি বলা হয় শুধু রামচরিত তাহলে হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী, যখনই বলবে রামচরিত মানস তখনই কিন্তু হয়ে যাবে তুলসীদাস। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো বিভিন্ন যে ঐতিহাসিক গ্রন্থগুলো রয়েছে, যেমন নাট্যশাস্ত্র কার রচয়িতা? ভরতমুনি। সূর্য সিদ্ধান্ত হয়ে যাবে আর্যভট্ট। দানসাগর হয়ে যাবে বল্লাল সেন। অষ্টাধ্যায়ী হয়ে যাবে পাণিনি। রামচরিত হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানসটা হয়ে যাবে তুলসীদাস। গীত গোবিন্দ হয়ে যাবে জয়দেব। মঙ্গলকাব্য হয়ে যাবে বিজয়গুপ্ত। দানসাগর ও অদ্ভুত সাগর হয়ে যাবে বল্লাল সেন। ওকে, মিলিন্দ পঞ্চ হয়ে যাবে নাগসেন। মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম এটি হয়ে যাবে বিশাখ দত্ত। কিরাতার্জুনিয়ম এটি হয়ে যাবে ভারবি। বৃহৎ সংহিতা পঞ্চ সিদ্ধান্তিকা এটি হয়ে যাবে বরাহমিহিরে রচিত। ওকে, তো এই যে বিভিন্ন যে ঐতিহাসিক গ্রন্থগুলো রয়েছে এগুলো কিন্তু সুন্দরভাবে মুখস্থ করবে বা রিভিশন করবে, পারলে কিন্তু খাতায় নোট করে রাখবে। পরীক্ষাতে এই টাইপেরই কিন্তু প্রশ্নগুলো আসবে। নেক্সট দেখো 16, আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ বা নাটক মৃচ্ছকটিকম, এই নাটকটি রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে শূদ্রক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন, কার সময়ে 76-এর মন্বন্তর হয়েছিল? কার সময়ে ব্রিটিশ পিরিয়ডে 76-এর মন্বন্তর হয়েছিল? তো দেখো এই যে 76-এর মন্বন্তর এটি কোন সময় হয়েছিল? 1770 খ্রিস্টাব্দ। যদি আমরা ইংরেজি সাল হিসাব করি 1770 খ্রিস্টাব্দ, আর বাংলার হচ্ছে 1176 বঙ্গাব্দ। এই কারণে কিন্তু একে 76-এর মন্বন্তর বলা হয়। ওকে, তো দেখো এই যে 76-এর মন্বন্তর এটি হয়েছিল লর্ড কার্টিয়ারের আমলে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, চৌম্বক মেরুতে
বিন্তি কোণ কত? ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন, প্রচুর বার এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে এসেছে। চৌম্বক মেরুতে বিন্তি কোণ কত? সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, কসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? কসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? সঠিক উত্তর হিসেবে হলদি নদী। এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অলরেডি পুলিশ পরীক্ষাতে প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। নেক্সট দেখো 20, দেখো পানিপথের যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 সালে। পানিপথের 3টা যুদ্ধই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ। তো 3টা যুদ্ধ সম্পর্কে আমি একটু হালকাভাবে আলোচনা করে দেবো যতটুকু তোমাদের দরকার পরীক্ষার জন্য। তার আগে দেখে নাও যে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে 1526 সালে, এবং এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিল এবং তারপরেই কিন্তু মোগল বংশের প্রতিষ্ঠা হয়। ওকে, তো দেখো পানিপথের যে 3খানা যুদ্ধ, প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে এবং তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়? বাবর এবং ইব্রাহিম লোদি, জয়ী হয় বাবর। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? বৈরাম খাঁ এবং হিমু, জয়ী হয় বৈরাম খাঁ। আর তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? আহমদ শাহ আবদালি এবং মারাঠা, জয়ী হয় আহমদ শাহ। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন, র্যামোস ম্যাগসেসে পুরস্কার কোন রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয়? তো দেখো একটি ভীষণ গুরুত্বপূর্ণ পুরস্কার কি? র্যামোস ম্যাগসেসে পুরস্কার। তো এটি মনে রাখবে যে ফিলিপিন্সের রাষ্ট্রপতির স্মরণে কিন্তু এই পুরস্কারটা প্রত্যেক বছর দেওয়া হয়। ওকে, তো দেখো এই পুরস্কার 1957 সাল থেকে শুরু হয়েছিল, 1957। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, শুষ্ক বরফ এই 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? -23 ডিগ্রি উষ্ণতার একটি বরফ, একে শুষ্ক বরফ বলা হয়, নাকি 4 ডিগ্রি উষ্ণতার বরফ, নাকি কঠিন SO2, নাকি কঠিন CO2? তো দেখো তাহলে শুষ্ক বরফ কাকে বলা হয়? তো অনেকেই কিন্তু অপশন এ বা বি করবে, তো সঠিক উত্তর হয়ে যাবে কঠিন CO2, কঠিন কার্বন ডাই অক্সাইডটাকে কিন্তু শুষ্ক বরফ বলা হয়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 23, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতবর্ষে এসেছিল? বলো সঠিক উত্তর কী হবে? পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ নাকি ইংরেজ? বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতবর্ষে এসেছিল? তো দেখো বাণিজ্যের উদ্দেশ্যে সঠিক উত্তর হয়ে যাবে, বাণিজ্যের উদ্দেশ্যে ভারতবর্ষে প্রথম এসেছিল কারা? পর্তুগিজরা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই টাইপের প্রশ্ন আমি কিন্তু গতকালও প্রথম মক টেস্টে করিয়েছিলাম। বিভিন্ন যে ভৌগোলিক দিবসগুলো রয়েছে এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ওকে, তো দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় কোন অবস্থানে? তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়, মনে রাখবে তাকে বলা হয় অনুসুর অবস্থান। অনু মানে কি ছোট, এইভাবে তোমরা মনে রাখবে অনুসুর। আর অপুসুরটা কি? অপুসুরটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়। ওকে, তো এবং তারিখগুলো মনে রাখবে যে অনুসুর অবস্থানটা হয় 3 জানুয়ারি এবং অপুসুর অবস্থানটা হয় 4 জুলাই। অপুসুর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় আর অনুসুর অবস্থানে সব থেকে কম হয়। নেক্সট দেখো 25, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে নেওয়া হয়েছিল? মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে নেওয়া হয়েছিল? দেখো 4টে অপশন হয়েছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1931 সালের করাচি অধিবেশন। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 26, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে? যকৃৎ মানে কি? লিভার। এই যে আমাদের লিভার, এই লিভারে কোন ভিটামিন থাকে? সঠিক উত্তর কী হবে? তো মানুষের যকৃতে বা মানুষের লিভারে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এ সঞ্চিত থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো ভিটামিন এ সম্পর্কিত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য, যেমন দেখো ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন এর উৎস কি? ভিটামিন এ উৎস কোথায় কোথায় পাওয়া যায়? বাঁধাকপি, পাকা আম, টমেটো, গাজর, কড, হাঙ্গর, মাছের যকৃৎ মিশ্রিত তেল, এগুলো থেকে কিন্তু ভিটামিন এটা পাওয়া যায়।
ভিটামিন এর অভাবে একটা অভাবজনিত রোগ হয়, সেটা কি রাতকানা রোগ। এটা কিন্তু পরীক্ষাতে আসে। ওকে, তো এরপরে দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটির সাথে সবুজ বিপ্লব যুক্ত? নিচের কোনটির সাথে সবুজ বিপ্লব যুক্ত? অপশন এ দুগ্ধ উৎপাদন, অপশন বি গম ও ধান উৎপাদন, অপশন সি তৈলবীজ উৎপাদন, নাকি অপশন ডি মাছ চাষ? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সবুজ বিপ্লব যুক্ত অপশন বি গম এবং ধান উৎপাদনের ক্ষেত্রে কিন্তু। ওকে, তো দেখো নরম্যান আর্নেস্ট বোরলক সবুজ বিপ্লবের জনক। কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়? নরম্যান আর্নেস্ট বোরলককে। আর যদি বলা হয় আমাদের ভারতবর্ষে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তাহলে হয়ে যাবে এস স্বামীনাথন। ওকে, এই দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসে, ভীষণ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু খাতায় নোট করে রাখবে। তো এরপরে দেখো নেক্সট 28 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়? দেখো 4টে অপশন রয়েছে। কোন রাজ্যে সর্বপ্রথম একেবারে জৈব পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সিকিম। ভারতবর্ষের সিকিম এমন একটি রাজ্য যে রাজ্যে কিন্তু একেবারে জৈব পদ্ধতিতে চাষাবাদ প্রথম শুরু হয়েছিল। নেক্সট দেখো 29, ভারতের কোথায় টোডা উপজাতি দেখা যায়? ভারতের কোথায় টোডা উপজাতি দেখা যায়? আন্দামান, নীলগিরি, সিকিম, নাকি পারাদ্বীপ? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নীলগিরি পার্বত্য অঞ্চলে। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো বিভিন্ন উপজাতির যে বাসস্থান রয়েছে, বিভিন্ন জনজাতি এবং উপজাতি, তাদের সেই বাসস্থানগুলো কোথায়, এগুলো আমি তালিকা করে দিয়েছি, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন দেখো আদিবাসীরা মূলত ছত্তিশগড় অঞ্চল, তারপর দেখো তামিলনাড়ুতে কারা থাকে? বর্গা জনজাতি, উত্তরাখণ্ডে ভুটিয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানে ভিল জনজাতি, ছত্তিশগড়ে মুড়িয়া, রাজস্থানে মিনাটা পরীক্ষাতে আসে। ওকে, তারপর দেখো লুসাই, এদের দেখতে পাওয়া যায় ত্রিপুরা, মিজোরাম। মুন্ডা এই উপজাতি পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড। সাঁওতালদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড। তারপরে দেখো জয়ন্তিয়া, গারো এই উপজাতিগুলোকে মেঘালয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। খাসি মেঘালয়, আসাম। কোল মধ্যপ্রদেশ, লেপচা সিকিম। তো এগুলো একটু খাতায় নোট করে রাখবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 30, এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি, তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সাফানিয়া। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এটি সৌদি আরবে কিন্তু অবস্থিত। তো এরপরে নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না? তো দেখো সংবহন দু প্রকার, একটা হচ্ছে মুক্ত সংবহন, একটা হচ্ছে বদ্ধ সংবহন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কেঁচো। কেঁচোর কিন্তু মুক্ত সংবহন দেখা যায় না, তাহলে এই সংবহনটা কি বদ্ধ। বাকি দেখো শামুক, আরশোলা চিংড়ি, এদের কিন্তু মুক্ত সংবহন দেখা যায়। ওকে, তাহলে শামুক, আরশোলা চিংড়ি এদের হচ্ছে মুক্ত সংবহন দেখা যায়, একমাত্র কেঁচোর মুক্ত সংবহন দেখা যায় না, এদেরটা হচ্ছে বদ্ধ সংবহন দেখা যায়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 32, কত সালে চট্টগ্রাম অস্ত্রাগারে লুণ্ঠনের ঘটনাটি ঘটে? তো দেখো চট্টগ্রাম অস্ত্রাগার যে লুণ্ঠন, এটা কার নেতৃত্বে হয়েছিল? মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে কিন্তু কত সালে? 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনটা হয়েছিল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 33, রড কোষ এবং কোন কোষ এগুলো মানবদেহের কোথায় থাকে? খুবই সহজ প্রশ্ন, বিজ্ঞানের চোখে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1931 সালে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো। ওকে, নেক্সট দেখো নর্মদা নদীর উৎসস্থল কোনটি? নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অমরকণ্টক থেকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে পুরুষপুর। কুষাণ হচ্ছে একটা রাজবংশ। ওকে, এবং এই কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাটকে কনিষ্ক, প্রতিষ্ঠাতাকে কুজল কথফিসেস। এবং কনিষ্কের রাজধানী কি? কনিষ্কের রাজধানী হয়ে যাবে পুরুষপুর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 37, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর কি বলা হয়? তাকে ওই বস্তুর ভর বলা হয়। এবং ভর কিন্তু মহাবিশ্বের সর্বত্র সমান হয়, এটা কিন্তু কখনোই পরিবর্তন করা যায় না।
পাশাপাশি বস্তুর ভার বা ওজন এটা কিন্তু পরিবর্তনশীল, বস্তুর ভার বা ওজন এটা কিন্তু পরিবর্তনশীল। ওকে ফ্রেন্ডস, এরপর নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু নাকি মহাত্মা গান্ধী? তো দেখো গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিল, সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই অধ্যায় থেকে আরও দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে, একটা হচ্ছে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতিকে আর প্রথম স্থায়ী সভাপতিকে। তো দেখো গণপরিষদের প্রথম যদি বলা হয় অস্থায়ী সভাপতিকে, অস্থায়ী সভাপতি হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা, আর স্থায়ী সভাপতি হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে নেক্সট দেখো 39, গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত? গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে মহাপরিনির্বাণ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটিও কিন্তু প্রচুর বার পরীক্ষাতে এসেছে। নেক্সট দেখো 40, প্রিন্টার এটি কী ধরনের ডিভাইস? ইনপুট আউটপুট নাকি এ ও বি উভয় নাকি কোনোটি নয়? তো দেখো আমি কিন্তু এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ডিভাইস দু প্রকার, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। ইনপুট ডিভাইস কোনগুলো? যে সমস্ত ডিভাইসের মাধ্যমে ডেটা বা তথ্য কম্পিউটারে আসে সেগুলোকে বলা হচ্ছে ইনপুট। আর আউটপুট কোনগুলো? যে সমস্ত ডিভাইসগুলোর মাধ্যমে ডেটা বা তথ্য কম্পিউটার থেকে বাইরে বেরিয়ে আসে। তাহলে দেখো প্রিন্টারের মাধ্যমে কি হচ্ছে? ডেটা বা তথ্য কিন্তু বাইরে বেরিয়ে আসছে, কম্পিউটারে কোনো একটা ফাইল সেটা কিন্তু প্রিন্ট আকারে বেরিয়ে আসছে। সুতরাং এটা কিন্তু আউটপুট ডিভাইসের উদাহরণ হয়ে যাবে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 41, স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর করা হয়? স্বাধীন ভারতের সংবিধান এটি কবে থেকে কার্যকর হয়? এটা কিন্তু অনেকেই ভুল করে। সঠিক উত্তর হবে 1950 সালের 26শে জানুয়ারি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 42, সংবিধানের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো দেখো সংবিধানের যে ধারণা এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো দেখো আমাদের সংবিধানের বিভিন্ন টপিক, বিভিন্ন বিষয় কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো এইগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন দেখো মনে রাখবে যে আমেরিকা থেকে কী নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার প্রস্তাবনা, লিখিত সংবিধানের যে ধারণা সেটি, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাতা। রাশিয়া থেকে কী নেওয়া হয়েছে? রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দক্ষিণ আফ্রিকা থেকে কী নেওয়া হয়েছে? সংবিধান সংশোধনের পদ্ধতি। আয়ারল্যান্ড থেকে কী নেওয়া হয়েছে? নির্দেশমূলক নীতি এবং রাষ্ট্রপতি নির্বাচন। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই টপিকটি। ওকে, এই টপিক থেকে কিন্তু মোটামুটি প্রত্যেকবারই পুলিশ পরীক্ষা প্রশ্ন আসে যে কোন দেশের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে। যেমন বলে দিল যে জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? জার্মানি। ওকে, ব্রিটেন থেকে কী নেওয়া হয়েছে? পার্লামেন্ট, রাষ্ট্রপতির যে ধারণা, প্রধানমন্ত্রীর যে ধারণা, এগুলো। অস্ট্রেলিয়া থেকে কী নেওয়া হয়েছে? আমাদের প্রস্তাবনার যে ভাষা, সেই ভাষাটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট দেখো 43, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মান সমান হয়? দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে হামেশাই আসে। সঠিক উত্তর হবে -40 ডিগ্রিতে। -40 ডিগ্রিতে কিন্তু ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মানটা সমান হয়। নেক্সট দেখো 44, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ওকে, যখন তুমি কর্পূরকে গরম করবে, আমরা কি জানি পদার্থের তিনটি অবস্থা। ওকে, কঠিন, তরল এবং গ্যাসীয়, সাধারণ তিনটি অবস্থা। কিন্তু যখন কর্পূরকে তুমি গরম করবে তখন দেখবে সেটি আর তরলে পরিণত হচ্ছে না, একবারে কঠিন থেকে সরাসরি বাষ্প হয়ে যাচ্ছে। তো এটাকে কি বলা হচ্ছে বিজ্ঞানের ভাষায়? ঊর্ধ্বপাতন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 45, সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র এটি কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর হবে এটি প্রথম শ্রেণীর লিভার। এবং লিভার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি কিন্তু গতকালের ক্লাসেই আলোচনা করেছিলাম যে প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কী থাকে, দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কী থাকে, তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কী থাকে, প্রত্যেকটি বিষয় কিন্তু আমি এর আগের ক্লাসেই আলোচনা করে দিয়েছি। নেক্সট দেখো 46, ক্যাডি এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
কোন শব্দ কোন খেলার সাথে যুক্ত, এই টপিকটিও আমি গতকালের ক্লাসে একদম বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তোমরা যদি গতকালের ক্লাসটি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। তো দেখো ক্যাডি এই শব্দটি সঠিক উত্তর হবে গলফ খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কী বলা হয়? তাকে ওই বস্তুর ভার বলা হয়। এবং এই ভারটাই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কারণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ একরকম, আমি যদি চাঁদে নিয়ে যাই চাঁদের একরকম টান রয়েছে, তো সেই কারণে কিন্তু ভারটাও চেঞ্জ হয়ে যায়। আর একমাত্র ভর এটা কিন্তু পরিবর্তন হয় না। ওকে, মহাবিশ্বের যে কোনো জায়গায় কোনো একটা বস্তুর ভর সমানই থাকে। নেক্সট দেখো 48, পেনিসিলিনের আবিষ্কর্তাকে কে আবিষ্কার করেছে? সঠিক উত্তর হবে আলেকজান্ডার ফ্লেমিং। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা এই গ্রন্থগুলো কোন সম্রাট রচনা করেছে? সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। ভীষণ একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন। নেক্সট দেখো, ডারউইন যদি অভিব্যক্তিবাদ এর সাথে যুক্ত হয় তাহলে আর্কিমিডিস তিনি কিসের সাথে যুক্ত? রিসেন্ট তোমরা দেখবে পুলিশ পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসছে। তো সঠিক উত্তর হবে আর্কিমিডিস তিনি হচ্ছে প্লবতার সাথে যুক্ত, তিনি প্লবতা আবিষ্কার করেছেন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। নিচের কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক রয়েছে? সঠিক উত্তর হবে ম্যাগনেটাইট, এটা মনে রাখবে। নেক্সট দেখো WTO এর পূর্ববর্তী নাম কি? সঠিক উত্তর হবে গ্যাট, GATT। WTO এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্যিক সংস্থা। নেক্সট দেখো সেবি এর পুরো নাম কি? তো দেখো সেবি এর পুরো নাম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? তো দেখো ভিটামিন দ্রবণের ক্ষেত্রে দু প্রকার, একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। কীভাবে মনে রাখবে? ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো কি? ADEK, এটাকে সংক্ষেপে মনে রাখবে এদিকে। বলো এদিকে, এদিকে দেখো ADEK, এদিকে ADEK, এদিকে ADEK, তাহলে এদিকে এই শব্দের দ্বারা ADEK এটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। আর পাশাপাশি বাকি যা পড়ে থাকবে যেমন ADEK, বাকি কী পড়ে থাকলো BCP, তাহলে এগুলো হয়ে যাবে জলে দ্রবণীয় ভিটামিন। তো এইভাবে তোমরা কিন্তু বিষয়গুলো মনে রাখবে। তো জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আমরা 54টি প্রশ্নোত্তর তোমাদেরকে করিয়ে দিলাম। তো এই 54টি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবং তোমাদের এটা কনস্টেবল তীরন্দাজ ব্যাচ তোমাদের আগামী 30শে মে থেকে শুরু হতে চলেছে। একদম বেসিক লেভেল থেকে প্রথম থেকে ক্লাস শুরু হচ্ছে। তোমাদের পরীক্ষার আগে আমরা সিলেবাস কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেবো। এবং এটা তোমাদের হচ্ছে SI ব্যাচ প্রিলিও মেন্স পরীক্ষার জন্য। এটা অলরেডি 27শে মে থেকে শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের পরীক্ষার আগেও এটাও আমরা সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো। দুটো ব্যাচেই কিন্তু ভর্তি চলছে। তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এই ব্যাচগুলো নিতে পারো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের CRP একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত তোমাদের পরীক্ষার জন্য ফ্রি PDF, প্রত্যেক দিন দেখো বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয়। এছাড়া প্রত্যেক সপ্তাহে সানডে করে তোমাদের WP এবং KP পরীক্ষার জন্য একটি ফুল মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়। ওকে, তো এই সমস্ত সুবিধার জন্য অলরেডি 2 লক্ষেরও বেশি মেম্বার কিন্তু যুক্ত হয়েছে একদম ফ্রিতে। তোমরাও যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও। কী করে যুক্ত হবে? টেলিগ্রামে গিয়ে সার্চ করবে CRP একাডেমি, আর দেখবে নিচে জয়েন বাটন রয়েছে, জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমি কিন্তু সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ।